সবকিছু খুব রগরগে একটা অবস্থা। বাংলাদেশের খুব আলোচিত রাজনৈতিক ইস্যু হাদি হত্যাকাণ্ড, এইটিকে গড়িয়েছে পশ্চিমবঙ্গের এবং আপনাদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন সবকিছু আপনি জানেন, আপনার এই সম্পর্কে পুরোটাই হয়তো পড়া হয়েছে, আমরা যেটুকু জানি আপনি সব জানেন। আমি প্রথমে শুরু করতে চাই দাদা, মমতা যে এই কথাগুলো বললেন, একাধিক কথা ওখানে, একাধিক ইনফরমেশন, এটার মর্মার্থটা কি? এটা কোনো ডেভেলপমেন্ট আছে কি আপনাদের অংশে, বা এটা মানে রাজনৈতিক নিশ্চয় একটা গুরুত্ব আছে, সেটা একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই, এটার গুরুত্বটা কোথায়? সত্যি কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা, তার কথার ব্যাখ্যা করা খুবই দুঃসাধ্য। কোনো কথা, আমি প্রায় 1,500 মাইল দূরে থাকি ওনার থেকে। আমি ওনার বক্তব্য শুনলাম, আমি কোনো মর্মার্থ কিছু খুঁজে পাইনি, বুঝতে পারছি না মানে কি জানি না কিছু। কারণ ভারত সরকার সম্পূর্ণ উপেক্ষা করেছে, মানে এমন একটা মন্তব্য করেছেন তারা শোনেনি। বাংলাদেশের লোকেরা শুনেছে, তারা ভারতবর্ষের একটা কাগজে, ভারতবর্ষের একটা কাগজে ছাপা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একটা জায়গাতেই ছাপা হয়েছে, বাংলাদেশে ছাপা হয়েছে। কলকাতার আপনার আনন্দবাজার নিয়মিত পড়েন, আমি তো দেখিনি কিন্তু ছাপা হয়েছে। দিল্লির আমি যাবতীয় জাতীয় দৈনিক, আমাকে কয়েকজন সাংবাদিক আবার জিজ্ঞেস করেছেন যে কি বলেছেন একটু বলবেন বাংলায় একটু। আমি বললাম এই বলেছেন মানে কি আমি তো জানি না, কিছু বুঝতে পারছি না। এবং সব থেকে বড় কথা আছে, যাদের সব থেকে বেশি এই নিয়ে চিন্তা করার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য শুনলাম, দেখলাম, তিনি বলেছেন একজন পরাজিত ব্যক্তির বক্তব্য নিয়ে এত মাথা ঘামানো। ফলে আমার মনে হয় না যে এটা, মানে এই বিষয়টা ভারতে কোনো আলোচ্য বিষয় না, বাংলাদেশে হতে পারে আলোচ্য বিষয়, বাংলাদেশে না। আর বাংলাদেশের মতো ভারতের এরকম মন্ত্রীরা যখন তখন যে কোনো বিষয়ে উত্তর দেয়, এরকম অমিত শাহের কাছে পৌঁছানোই দুঃসাধ্য সাংবাদিকদের। ফলে তিনি যদি মনে করেন যে কোথাও বলবেন, তাহলে তিনিই বলেন। আমি মনে করতে পারছি না খুব সম্প্রতি অমিত শাহ কোনো সাক্ষাৎকার দিয়েছেন। কলকাতায় নির্বাচন তাও চলাকালীন বলেছেন, কথা বলেছেন। নির্বাচনের পর আমি কোনো তার সাক্ষাৎকার কোথাও এখন 4 মের পর আজকে 4 জুন হতে চললো, একটা সাক্ষাৎকার অমিত শাহ দিই নির্বাচন নিয়েও নয় এবং ভারতের অনেক, তিনি বিভিন্ন জায়গায় ভাষণ টাষণ দিয়েছেন। এই বিষয়টা ফলে আমার মনে হয়, আমি ঠিক মানে এ ব্যাপারে আপনাকে কোনো আলোকপাত করতে পারছি না, আমি জানি না, চেষ্টা করবো যে আমার বোঝার। আমার মনে হয় কলকাতার যারা সাংবাদিক, যারা নিয়মিত মমতাকে জানেন, বোঝেন, তারা হয়তো এই বিষয়টা। কিন্তু দাদা বিষয়টা দেখেন কতটা স্পর্শকাতর। উনি স্পষ্টত কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষী সাব্যস্ত করছেন, যে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ইন্ডিয়া বোধহয় এই ঘটনাটা ঘটিয়েছে, যে অমিত শাহ তার অভিযুক্ত 2 হত্যাকারী যারা গেছে, মেঘালয়ে গেছে, শুরুতে জানানো হয়নি খবর, এবং তার কথাতে একটা প্যাচ আছে। তিনি, আমরা কিন্তু ওই যে 2 জন ফয়সাল এবং আলমগীর, এরা বেশ কিছুদিন পরে জানলাম তারা ধরা পড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা ধরা পড়েছে সীমান্ত পার হওয়ার পরে, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার পরে। তার মানে হচ্ছে অমিত শাহ রিকোয়েস্টটা কি মমতা রেখেছেন? আমরা তো এই প্রশ্ন করতে পারি যে অমিত শাহ রিকোয়েস্ট তখন রেখেছে, নির্বাচনে হেরে যাওয়ার পরে তিনি এটা নিয়ে কথা বলছেন। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটা খুব সিগনিফিকেন্ট, কারণ যেহেতু বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী সেন্টিমেন্ট খুব তীব্র। আপনার কাছে কি মনে হয় না যে এটা দুদেশের সম্পর্কে একটা না, মনে হচ্ছে না ভারত না বাংলাদেশ এবার চিন্তিত, বাংলাদেশের কিছু মিডিয়া চিন্তিত, কিন্তু বাংলাদেশ সরকার, ভারত সরকার কয়েকদিন পর 8ই জুন থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকে তারা প্রসঙ্গটা যদি উত্থাপন করেন, তখন হয়তো জানতে পারবো, তারা যদি জানতে চান এরকম কথার অর্থ কি না। অমিত শাহকে দোষী করেছেন যে এরকম কিছু কথা আমার মনে হয়নি। তিনি বলেছেন অমিত শাহ তাকে একটা অনুরোধ করেছিলেন, সেই জন্য তিনি কিছু বলেন। এখন এটা তো অমিত শাহ বা মমতা বন্দ্যোপাধ্যায় তা বলতে পারবেন, ফলে এদের কেউই দুজনে তো প্রকাশ্যে কিছু বলেনি। ভারত বাংলাদেশের সম্পর্কে এটার উপর যে কিছু নির্ভর করবে না, তা স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এটার জন্য কোনো নির্ভর করবে। দাদা আমি আরেকটা প্রশ্ন নিতে চাই। আমাদের দেশে অনেকটা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে মানুষ দেখে। মায়ানমারের যিনি প্রেসিডেন্ট, আমরা তাকে সামরিক জান্তা বলি, সেই হিসাবে আমরা চিনি সামরিক জান্তা, তিনি ভারত সফর করেছেন, ভারতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। আমাদের ভারত এবং বাংলাদেশে একটা কমন ইস্যু আছে, সেটা হলো রোহিঙ্গা ইস্যু। তো ভারতে যেসব আলাপ আলোচনা হয়েছে, সেখানে কি কোনো কারণে রোহিঙ্গা ইস্যু বা বাংলাদেশ ইস্যু, কারণ এই প্রবলেমটা এই 3 দেশের মধ্যে সীমাবদ্ধ, সেই আলোচনাগুলো কোথাও উঠেছে কিনা? ঠিক বাংলাদেশ নাম করে কোনো আলোচনা হয়নি, কিন্তু সীমান্ত সমস্যা, সীমান্তে জঙ্গিদের তৎপরতা, এ বিষয়ে নিশ্চিত আলোচনা হয়েছে এবং রোহিঙ্গাদের বিষয়টিও আলোচিত হয়েছে। এটা হয়েছে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনি বলেছেন যে হ্যাঁ এটা আলোচিত হয়েছে, প্রধানমন্ত্রী মোদী এটা উল্লেখ করেছেন। এবং যেটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে
ভারতে যে সমস্ত রোহিঙ্গা আছে, বলছে মূল বেশিরভাগ রোহিঙ্গাটা আছেন বাংলাদেশে। তাদের বাংলাদেশের সঙ্গে মায়ানমার সরকারের একটা আলোচনা চলছে, সেটা তিনি বলেছেন। ফলে ভারতের সঙ্গে যে আলোচনাটা ঠিক এই বিষয়, যে কজন আছে এখানে তাদেরকে কিভাবে ফেরত পাঠানো হবে, এবং এটাও তিনি বলেছেন, সংখ্যাটা বলেননি, কিন্তু কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে মায়ানমারে, এটা বলেছেন। ভারতের বাংলাদেশের তুলনায় খুব কম সংখ্যক আছে রোহিঙ্গারা। আর সম্প্রতি সীমান্ত জুড়ে বেশ কিছু তৎপরতা লক্ষ্য করা গিয়েছে, যেটা ভারত মনে করছে তাদের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক বিষয়। এবং বিশেষ করে যেহেতু চিকেন নেক নিয়ে অনেক কথা শোনা যায় এবং অনেক কথা হচ্ছে, সেগুলো কিভাবে মায়ানমার সরকার, যেটা একটা সামরিক সরকার, যে সরকার কিন্তু ইনক্লুসিভ সরকার নয়, সেই সরকারের সঙ্গেও আলোচনা তারা কিন্তু তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে আলোচনা করলেন। সেখানে বাকি প্রসঙ্গগুলো উঠেছে যে ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত, আং সান সুচির মুক্তির দাবিও হয়েছে, সবই হয়েছে। কিন্তু পররাষ্ট্র সচিব এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই দাবিগুলো কোনোটাই যদি মানা না হয়, তার জন্য আমরা মায়ানমারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এটা নয়। আমরা সম্পর্ক রাখবো, কারণ তিনি বলেছেন, ইংলিশে যে কথাটা বলেছেন, ডিসএঙ্গেজমেন্ট সবসময় কোনো ভালো জিনিস ইতিবাচক ফল দেয় না। এবং ডিসএঙ্গেজমেন্ট হলে যেটা হয়, যে অন্য তৃতীয় শক্তি, চীনের নাম করে বলেছেন, তৃতীয় শক্তি ঢুকে পড়ে। আর বলেছেন সেই তৃতীয় শক্তি যারা, তারা তো গণতন্ত্রে বিশ্বাসী করে না, ফলে তাদের সঙ্গে তো গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হয় না। এই বিষয় কিছুদিন আগে মায়ানমার ভারতের সীমান্তে তৎপরতা হয়েছিল, এবং সামরিক তৎপরতা ভারতের থেকে দেখানো হয়েছিল। বেশ কিছু ভারতীয় জঙ্গি সেখানে আশ্রয় দিয়েছে, শিবির তৈরি করেছে, সেগুলো ধ্বংসও করা হয়েছে, তাহলেও অনেকে পালিয়ে গেছে। এরকম ঘটনা, বিশেষ করে যার কথা বলাই হয়, একজন সন্ত্রাসবাদী, পরেশ বড়ুয়ার নাম বলা হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা ভারতের কাছে উদ্বেগজনক। ফলে আমার কাছে মনে হয়েছে যে এই সময় এই বৈঠকটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন, নিঃসন্দেহে এটা একটা সীমান্ত জড়িত একটা উদ্বেগের বিষয় আছে, বিশেষ করে কেবলমাত্র রোহিঙ্গা নয়, মিয়ানমারের থেকে চীন সম্প্রদায়ের মানুষ দলে দলে মিজোরামে আশ্রয় নিয়েছেন। ফলে সেই ব্যাপারটাও ভারতের কাছে একটা চিন্তার বিষয় হয়ে উঠছে আর কি। ফলে সেই সমস্ত কারণে, যাতে এই বিষয়টার কোনো অবনতি না ঘটে, সেই কারণেই মায়ানমারের জোটটা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানিয়ে কার্যত লাল কার্পেট দিয়ে এবং তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ভারত চায় মায়ানমারের সঙ্গে সম্পর্ক, অন্যান্য যে বিষয়গুলো আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে বিষয়টা সেটা খুব একটা হয়তো আপনাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়, ভারতের ক্ষেত্রে মায়ানমারের মাটির নিচে ক্রিটিক্যাল মিনারেলস বলে যেগুলো বলা হয়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সামগ্রী তৈরিতে কাজে লাগে, যেগুলোর দিকে আমেরিকারও নজর আছে। তবে সেই ক্রিটিক্যাল মিনারেল যেগুলো, সেই সহযোগিতার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে মায়ানমার ভারতের সঙ্গে। সহযোগিতা সব থেকে বড় ভারত আশ্বস্ত হয়েছে মায়ানমারের এই ঘোষণায়, যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মায়ানমারের জমি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে তারা দেবেন না। তবে সেই একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং এবং খুব বড় ডেলিগেশন নিয়ে তিনি এসেছিলেন মায়ানমারের রাষ্ট্রপতি। হ্যাঁ, পূর্ণিয়া সাহেব। জি দাদা, আমি আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাই। আবার আজকে আগেই বলে নিই, দর্শকদের জানিয়ে নিচ্ছি যে আমরা আজকে এটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান, খুবই তাৎক্ষণিক আয়োজন, সংক্ষিপ্ত অনুষ্ঠান, যেহেতু মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেন্সিটিভ বক্তব্যটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশের ভেতরে, দাদা এটা আপনার কাছে জানাচ্ছি, বাংলাদেশের ভেতরে আবার হাদি হত্যাকাণ্ড নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। হাদির ভাই একরকম স্টেটমেন্ট দিয়েছে, হাদির বোন আরেক রকম স্টেটমেন্ট দিয়েছে। বাংলাদেশে আরো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আবার হাদির ভাইকে সন্দেহ করছে। বাংলাদেশের গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল, তার মুখপাত্র ফারুক খান, তিনি আবার হাদির ভাইকে সন্দেহ করছেন। মানে একটা পুরো গোজামিন পরিস্থিতি। যে কারণে আমরা আজকের এই আয়োজনটি, আমি এখন যেতে চাই একটু আওয়ামী লীগ প্রসঙ্গে। বাংলাদেশের ভেতরে হঠাৎ করে একটা আলোচনা, বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে শেখ হাসিনা এবার আওয়ামী লীগকে সংগঠিত করছেন, বা তিনি তার সংগঠন, এর আগের দিন আপনি বলেছেন যে ছাত্রলীগের নতুন কমিটি হচ্ছে, কুষ্টিয়ায় হয়েছে, এরকম বিভিন্ন কমিটি যেগুলো হচ্ছে বা সামনে যেগুলো হবে, সেগুলো একান্তই তার একেবারে নিজস্ব মনোনীত। মানে মিন করা হচ্ছে যে শেখ রেহানাকে বাদ দিয়ে বা শেখ রেহানার অনুগত মানুষদের বাদ দিয়ে আওয়ামী লীগ নিজের মতো করে শেখ হাসিনা গোছাচ্ছেন, এমন কোনো আপডেট আছে কিনা? না, তিনি তো এখানেই আছেন, তিনি তো শেখ হাসিনার সঙ্গেই আছেন, তারা এসেছেন চিরঞ্জিতের সময়। আমি ফিরে গেছেন কিনা খোঁজ নিইনি, কিন্তু শেখ রেহানার অনুগত বলে যারা, তারা কেউ বাদ যাচ্ছেন। আমি ছাত্রলীগের যে কমিটি গুলো হয়েছে, তাতে কেউ যদি চিহ্নিত করেন তাহলে হয়তো বোঝা যেতে পারে, কিন্তু এরকম কিছু কমিটি এখনো তো সম্পূর্ণ সব কমিটি তৈরি হয়নি। ছাত্রলীগটা শেষ হলে তবে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়তো যুবলীগ, তারপরে আওয়ামী লীগ, সময় আছে এখন, এত তাড়াতাড়ি আওয়ামী লীগ
আমি একটা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যমে চলছে যে শেখ রেহানাকে বাদ দিয়ে এরকম কিছু। আমি জানি না, বলতে আমার কাছে এই ধরনের এতটা, আর প্রথম কথা সত্যি সত্যি শেখ রেহানা পন্থী বলে যদি কেউ হয়, তারা যদি কেউ বাদ দিয়ে থাকেন, এটা এইরকম কোনো তথ্য সামনে এলে আলোচনা করা যেতে পারে। এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য তো পাইনি বাংলাদেশের রাজনীতিতে। আমি তো জানি শেখ হাসিনা পন্থী, শেখ রেহানা পন্থীও যদি হয় তাহলে তিনিও শেখ হাসিনা পন্থী। শেখ হাসিনা বিরোধী এমন কাউকে আওয়ামী লীগ নমিনেশন দেবে বা কোথাও কমিটিতে রাখবে, আমার তো এটা সাধারণ বুদ্ধিতে বিশ্বাসযোগ্য মনে হয়। দাদা, আপনার আমার মনে আছে আপনি একটা আশঙ্কায় আছেন যে আগামী আগস্টে কোনো অঘটন ঘটে কিনা। আগস্টে আসতে আর খুব বেশি দেরি নেই। এই প্রসঙ্গে বলি যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে চান, তিনি নিজে যখন বলছেন স্বেচ্ছায় ফিরতে চান, তখন বাংলাদেশের মন্ত্রীরা এবং তার বিরোধী যে শক্তি আছে তারা বারবার বলছে আমরাও চাই ফিরে আসুক, হয় আমরা ফিরে আনবো, আর ফিরে আসলে তাকে যথাযথ বিচারের মুখোমুখি করা হবে। এখন না, আদতে কি কোনো ভেতরে আমরা না, এটার একটা ব্যাখ্যা পাওয়া দরকার। বিচারের মুখোমুখি মানে একটা বিচার তো শেষ হয়ে গেছে, তবে সেই বিচারটা কি শুরু হবে নতুন করে? যারা আপনাদের বলছেন তাদের কাছে এই প্রশ্নটাই রইল আমার তরফ থেকে, তাদের বিচারটা কি শূন্য থেকে শুরু হবে? আমার মনে হয় শেখ হাসিনা তিনি চাইছেন শূন্য থেকে বিচারটা শুরু হবে। তিনি মুখোমুখি হতে রাজি আছেন বিচার, এটাও ঘটনা। তিনি বলেছেন, আমাকেও সাক্ষাৎকারে বলেছেন যে বিচারের মুখোমুখি হবে, হতেই পারে। এবং প্রমাণ হোক সেখানে যেগুলোর নিয়ম মাফিক যে বিচার হয়ে থাকে। এখন দেখুন, পল ভোলকার একটা রিপোর্টের ভিত্তিতে তার কাছে শাস্তি হয়ে গেল, যে রিপোর্টটা কিন্তু চ্যালেঞ্জ করেছেন তিনি। সুতরাং সেই রিপোর্টটা তো বিশ্বাসযোগ্য অনেক প্রশ্ন আছে না। বাংলাদেশের গেজেট নোটিফিকেশনে আছে 800 মারা গেছে, আর ভোলকার বলছে 1400 মারা গেছে। তো বাকি 600 কারা, সেটাও তো জানা দরকার। বাকি 600 কি আওয়ামী লীগের লোকেরা? সেইটা বলতে চাইছেন? তাহলে তো আবার ইউনূসকে তাহলে বিচারের আওতায় আনতে হবে। এখন এই বিষয়গুলো যারা বলছেন যে আমরা আনতে চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই, তাহলে তাদের মুখ থেকে আরেকটা কথা অ্যাডিশনাল শুনতে চাই, বিচারগুলো নতুন করে আবার শুরু করতে চাই। সেটা হলে শেখ হাসিনা খুব স্বচ্ছন্দে ফিরতে পারেন। তিনি যদি নিয়ম মাফিক বিচার হয়, সেই বিচারে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, অবশ্যই ফিরতে পারেন। বাংলাদেশে কিন্তু ভিন্ন মতের আরেকটা বিতর্ক আছে যে এই যে ভরতার তুর্কের রিপোর্ট শেখ হাসিনা চ্যালেঞ্জ করলেন, তিনি কি এই বোঝাতে চাইলেন যে 1400 আমি মারিনি, 500-600 মেরেছি? না, এই 600-র মধ্যে তো অনেকে আছে মারা গেছে। এই 600 বাকি যে মানে 800 যেটা মারা গেছে, তার মধ্যে তো অনেকে আছেন এমনও পাওয়া গেছে কেউ কেউ জীবিত, কেউ কেউ জীবিত। মৃত্যুর সংখ্যাটাকে ধরলো, সেই গোটা মৃত্যুর ঘটনাগুলোকে নিয়ে তিনি তদন্ত চাইছেন, যে প্রত্যেকটা মৃত্যু কিভাবে ঘটেছে সেটার একটা তদন্ত করে। কারণ যে কথা, যে রিপোর্টের কথা আগে বোধহয় আপনাকে আমি একবার অনেক আগেই বলেছিলাম, যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সাক্ষ্য নেওয়া হয়েছিল। একজন হাসান মাহমুদ, একজন নাওফেল স্যার, এই দুজন তারা যে বক্তব্য রেখেছিলেন সেই রিপোর্টে, আমি যে কোনো যখন রিপোর্টকে আমরা করি, সাংবাদিক হিসাবে রিপোর্ট করি, তখন উভয় পক্ষের মতামত নিই। যার বিরুদ্ধে লিখছি তার মতামত। এক্ষেত্রে সেই দুজনের বক্তব্য গোটা রিপোর্টে উল্লেখই করা হয়। ফলে পল ভলকার, এখন তিনি উদ্দেশ্যপূর্ণভাবে যদি রিপোর্ট লিখে থাকেন, পল ভলকারের এরকম বহুবিধ ঘটনা আছে অতীতেও, যে ভারতেও একটা তোলপাড় কাণ্ড ঘটিয়ে দিয়েছে। ইরাকের সাদ্দাম মিশনের বিরুদ্ধে প্রথম তিনি রিপোর্ট দিয়েছেন যে ভারতের বিদেশ মন্ত্রী নাকি তেলের বদলে খাদ্যের বিনিময়ে ঘুষ দিতে, ঘুষ নিতে। তিনি তোলপাড় হয়েছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করতে হয়েছিল, যার ফলে পরবর্তী সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী হন। তবে পল ভলকারের এরকম প্রচুর মানে এই ধরনের বিতর্কিত রিপোর্ট দেওয়ার একটা ইতিহাস আছে। যে কোনো কারণেই হোক, সম্প্রতি আমি আরেকটা দেখছিলাম, এটা জাতিসংঘে যারা প্রশ্ন উত্তর এসেছে, সেখানে তিনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। তাকে প্রশ্ন করার পরে তিনি তখন বলছেন, আমার কাছে যে তথ্য এসেছে তার ভিত্তিতে আমি লিখে দিই। তো তথ্য ভেরিফাই করেছেন না? ভেরিফাই এই বলছে। তবে বিচিত্র ধরনের রিপোর্ট, এরকম রিপোর্ট জাতিসংঘের এই জন্যই মর্যাদা ধীরে ধীরে কমছে। খুব ভালো লোকেরা কেউ আর জাতিসংঘে যেতে চাইছে না। দাদা, আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটা শেষ করি। আমাদের এখানেও দায়িত্বশীল মানুষজন এসে স্পষ্ট আলোচনায় বলছে যে ভলকার তুর্ক হচ্ছে ইউনূসের বন্ধু, এবং ডক্টর ইউনূস পয়সা দিয়ে ভলকার তুর্ককে দিয়ে রিপোর্ট করিয়েছে। আমাদের এখানে দায়িত্বশীল লোকজন, আইনজীবী, তারা সিনিয়র আইনজীবী মানুষজন এসে বলছে। হ্যাঁ, ঠিক কথা, তো এটা আমাদেরও সন্দেহ আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে, সন্দেহ আছে। এবং যেটা আওয়ামী লীগ প্রথম যে রিপোর্টটা করেছিল, যে চ্যালেঞ্জ করেছিল, তাতে এই সন্দেহটা প্রকাশও করেছিল আওয়ামী লীগের আইনজীবীরা, যে এটা সম্ভবত কোনো উৎপত্তির বিনিময়ে জোর করিয়ে লেখা হয়েছে।
এবং কোনো একজন কোনো চাপের মুখে যদি স্বীকার করেন, তখন তখন হয়তো জানা যাবে প্রকৃত তথ্য। আমার মনে হয় না প্রকৃত তথ্য জানা যাবে, এটা ধামাচাপাই পড়ে যাবে শেষ পর্যন্ত। কিন্তু গোটা রিপোর্টটা সোজা কথা এক কথায় রাজনৈতিক ভাবে পলিটিক্যালি মোটিভেটেড। পল ভোলকারের সঙ্গে ইউনুসের সত্যিই খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং সেটা বিস্তারিত পরে আরেকটু জানা যাবে বলে আমি শুনছি। দাদা দাদা শেষ পয়েন্ট ছোট্ট করে 2 মিনিট আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, সেটা হলো সীমান্তে একটু আমরা উত্তেজনাকর পরিস্থিতি দেখছি, এই এদিক দিয়ে সেদিক দিয়ে বিএসএফ পুশিং করতে চাচ্ছে, বাংলাদেশ সরকার আজকে ভারতকে আহ্বান জানিয়েছে ভারত যেন পুশিং না করে। এটার কি কোনো দুই বন্ধু যেহেতু সম্পর্ক ভালো করতে চাচ্ছে, ক্লোজ হতে চাচ্ছে, এটার কি ভালো কোনো সমাধান নাই? এটা অবশ্যই, এটা সঠিক কথা, আমিও বিশ্বাস করি এবং মনে করি এটা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। পুশব্যাক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো সমাধান নয়। বাংলাদেশ অনেক কিছু বাংলাদেশ নিতে চাইছে না, এবং সেটাও ঘটনা, অনেক জায়গায় প্রতিহত হয়েছে। ফলে সীমান্তের উত্তেজনাটা বাড়িয়ে দুদেশের সম্পর্ককে এই মুহূর্তে আমার মনে হয় না তিক্ততার পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। আমি আশা করবো আগামী 8 থেকে 11ই জুন দিল্লিতে যে বৈঠক হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর, এখানে একটা সুষ্ঠু সমাধান পাওয়া যাবে বলে আশা করছি হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই, কিন্তু আশা করছি। কারণ এই বৈঠকটাই তারেক রহমান সরকার সর্বপ্রথম সম্মতি দিয়েছে যে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মধ্যে ভারতে, যেহেতু এটা একটা প্রবল একটা আলোচিত বিষয় অবৈধ অভিবাসী নিয়ে, তবে এই বিষয়টাই আলোচনা করে দেখা যাক আর কি। সেই জন্য এটা আলোচনা হলে দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মহাপরিচালকরা আলোচনা করবেন, তাদের নেতৃত্বে সমস্ত মন্ত্রণালয়ের লোকেরা, প্রতিনিধিরা থাকবেন, দুই দেশের মিশনের লোকেরাও থাকবেন। তো সেই আলোচনা, এটা দ্বিবার্ষিক বৈঠক হয়ে থাকে, শেষ বৈঠকটা বাংলাদেশে হয়েছিল তারেক ইউনূস সরকার আসার পর গত বছর অগাস্টে ঘটেছিল। তো আশা করছি এই বৈঠকটা থেকে কোনো একটা সুনির্দিষ্ট পথ পাওয়া যেতে পারে বলে। এখনো আমি বৈঠক না হলে বলা যাবে।